আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তাই নাকি? আচ্ছা, সেটা দেখা যাবে। এটুকুতেই উত্তর সারল। নবনীর হৃদয়ের গহীন কোণে কিঞ্চিত মেঘ জমেছে। এই কয়েকদিনে রায়ানের ওকে কিছুটা এড়িয়ে যাবার প্রবণতাই এটার কারণ। সবার সাথে ভীষণ খোলা মনে মিশে যাচ্ছে, হাসছে, খেলছে, এমনকি ওর বাবার সাথেও এখন খুব সহজ। কিন্তু ওর সাথে কিসের যেন একটা অদৃশ্য দেয়াল তুলে রেখেছে। নবনী ভেতরে ভেতরে ভীষণ তৃষিত হয়েছিল রায়ানের সাথে সহজভাবে দুটো কথা বলতে, কিন্তু ওর আচরণে মনে হচ্ছে সবকিছুর জন্য নবনীই দায়ী যেন। ওর ঘোর কাটলো চামেলির কথায়। আপা, ছোট মুহে একখান বড় কথা কই, ভাইজান সাথে আপনার কইলাম মানাইব, একেবারে খাপে খাপ, চিন্তা কইরা দেখেন আপা। প্রথম দিকে সংকোচ থাকলেও পরের দিকে হড়বড়িয়ে বলে গেল। মুহূর্তে নবনীর কান গরম হয়ে উঠল। হৃদয়যন্ত্রে কি যেন একটা মনে হলো কোথাও প্রবল শব্দের ধাক্কা খেয়েছে এটা, তবে সামলে নিল মুহূর্তেই। আরে ধুর, তোর ভাইজান হলো একেবারে পক্ষী রাজে চড়ে বেড়ানো রাজকুমার, আর আমি ওর পাশে গল্পের সেই কুশ্রী হাঁসের ছানা। এত অমিলে কখনো পাশাপাশি মানায় কাউকে? হেসে হেসে ঠাট্টার ছলে বলল কথাগুলো, কিন্তু ভেতর থেকে দুমড়ে মুচড়ে গেল যেন। আপা, আপনি যে কত সুন্দর এটা নিজেই জানেন না। আর যদি শৈলের চামড়ার কথা কন, তাইলে কমু চামড়া দিয়া ভালোবাসা হয় না। আমার তো চামড়া সাদাই আসিল, কিন্তু হে আমারে ছাইড়া দিয়া আবার বিয়া করলো কালা চামড়া মায়ারে। রং দেয়া হইলে তো সে আমারে ছাইড়া যাইতো না আপা, চোখের মধ্যে আমি থাইক্কা যাইতাম। একটা বুক চাপা যন্ত্রণা বেরোলো চামেলির গলা দিয়ে। নবনী ভাবতে লাগলো, আসলেই কি তাই? ওর এই শ্যাম বর্ণই তো ওকে রূঢ় বাস্তবতার সাথে পরিচয় করিয়ে দিয়েছিল সেই কবে। ঘর পোড়া গরুও সিঁদুরে মেঘ দেখলে বিচলিত হয় খুব। পরমুহূর্তে নিজের এহেন ভাবনার জন্য নিজেকেই চপেটাঘাত করতে ইচ্ছে হলো, কারণ বাবার হাসি মুখটা ভেসে উঠল ওর মানসপটে। অনুভূতি সব ইচ্ছে ডানায় উড়িয়ে দেব, ফানুসের মতো খোলা আকাশে ভাসবে ওরা। মেঘ ছুঁয়ে দেবে সেই ভেসে বেড়ানো অনুভূতিদের। মেঘের স্পর্শ মেঘে ওরা আপন নীড়ে ফিরবে যখন, হৃদয়ে মেঘ এভাবে খুব জমাবো তখন। এটুকু লিখেই হেসে ফেলল নবনী। কি যে কিশোরী সুলভ বোকা বোকা অর্থহীন কথা লিখে ফেলল। ইদানিং নিজের হৃদযন্ত্রের ওপর এক ফোঁটা নিয়ন্ত্রণ রাখতে পারছে না ও। হৃদয়ে জমা 7 সমুদ্র আবেগের জল আর সেখানে জমে থাকতে চাইছে না। চন্দ্র সূর্যের প্রভাবে যেমন জোয়ার ঘটে, তেমনি মনেও এখন উত্তাল জোয়ার চলছে। সেখানে জমা আবেগের জল ফুলে ফেপে ছলকে ছলকে বেরিয়ে আসতে চাইছে হুড়োহুড়ি করে, অথচ সব কেমন জমে বরফ হয়েছিল। কবে থেকে সেই বরফ গলতে শুরু করলো জানে না ও। এখন তো হৃদয়ে এক সমুদ্র উত্তাল আবেগের জল, সেই জলেই তো ডুবে যাচ্ছে ক্রমশ। নিজের হৃদয়ে জমা আবেগের জলে নিজেই না ডুবে মরে কবে। আজ অনেক দিন পরে কাগজে কলমে কাটাকুটি করছিল, আর তাতেই এসব কিশোরী সুলভ ভাবাবেগে উড়ে গেল, ভেসে গেল, হয়তো ডুবেও মরল। আজ রায়ানের ফেরার কথা ছিল, কিন্তু কাজ নাকি শেষ হয়নি। আরও কিছু ভালো জায়গার সন্ধান পেয়েছে, হয়তো আরও 3 কি 4 দিন লেগেই যাবে। বাবার কাছ থেকে এসব জেনেছে নবনী। অপেক্ষা বড় হওয়ায় তৃষ্ণাও প্রগাঢ় হচ্ছে ওর। বুকে এক সমুদ্র জল নিয়েও কি করে এমন তৃষ্ণা পায় ভেবে পায় না নবনী। মৃদুল এই নিয়ে 3 বার কল করেছে, একবারও ধরেনি ঝুমু। সেদিন ও যখন কল দিয়েছিল তখন তো সে উপেক্ষা করেছিল, তবে ও কেন ধরবে? কিছুতেই ধরবে না। উপেক্ষায় কাটাকাটি। কিন্তু অপর প্রান্তের মানুষটা বোধহয় উপেক্ষা খেলাটা ধরতে পারেনি, কিংবা ধর্তব্যে নিচ্ছে না। সে অনবরত কল করেই যাচ্ছে। শেষে বাধ্য হয়ে কলটা ধরল ঝুমু। মৃদুলকে কিছু বলার সুযোগ না দিয়ে রুড়ো গলায় বলল, এতবার কেন কল দিচ্ছেন? আপনি কি ভেবেছেন আপনার যখন সময় হবে তখন সবাই আপনার সাথে গদগদ হয়ে কথা বলবে? কি প্রমাণ করতে চান? আপনি একাই ব্যস্ত, আর সবাই গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়ায়। রেগে আসো? আসলে সেদিন তুমি যখন ফোন করেছিলে আমি সত্যিই ব্যস্ত ছিলাম, অনেক পরে দেখেছিলাম, তাই ভেবেছিলাম দেরি যেহেতু হয়েছে একেবারে গুছিয়ে না হয় তোমার মুখোমুখি হই। অত্যন্ত শান্ত গলায় কথাটা বলল মৃদুল। রেগে থাকবো কেন? আপনি তো আমার তেমন কেউ নন যাদের সাথে রাগ দেখানো যায়। আর একটা কি বললেন যেন? কি গুছিয়ে নেবেন?
আমার কিন্তু উল্টোটাই মনে হচ্ছে, তুমি ভয়ঙ্কর রেগে আছো আর আমারকে খুব কাছের। আপনি মহা তেদর প্রজাতির লোক, এটা জানেন? হ্যাঁ, মাত্রই জানলাম। রাগে ফুঁসে উঠল ঝুমু, মাথা ফেটে যাচ্ছে যেন। মৃদুল সশব্দে হেসে উঠল। ফোনের অন্য প্রান্তে থাকা ঝুমুর মনে হলো হাসির দমকে বুঝি দুনিয়া কেঁপে উঠেছে। সেদিনের মতো আজও বারান্দায় বসেছে ঝুমু আর মৃদুল। আজ শাড়ি পরেনি মেয়েটা। মৃদুলও একাই এসেছে। চোখ মুখ শক্ত করে বসে আছে ঝুমু। তখনকার রাগটা এখনো আছে কিছুটা। দেখতে ভদ্র শিষ্ট মনে হলেও এই ছেলে মারাত্মক ফিচলে আর মহা তেদর। কেমন আছো ঝুমু? আমার তো খারাপ থাকার কোনো কারণ নেই, ভালোই আছি। আপনি? আমার বুঝি খারাপ থাকার কারণ আছে? ঝুমু এখানে বসার পর থেকে এই প্রথম পূর্ণ দৃষ্টিতে তাকালো মৃদুলের দিকে। মৃদুল প্রায় পুরো সময়টাই ঝুমুর দিকে তাকিয়েছিল, এখনো অব্যাহত রেখেছে তা। চোখাচোখি হলেও চোখ সরিয়ে নেয়নি মৃদুল। দৃষ্টির মুগ্ধতাও আড়াল করেনি এক ফোঁটাও। ঝুমু ভেতরে ভেতরে লজ্জা পেল ভীষণ, কিন্তু সেটা প্রকাশ করল না। সেভাবেই তাকিয়ে প্রশ্নের তীর ছুঁড়ে দিল। আজ কোনো লুকোচুরি করবেন না প্লিজ, আমি সব শুনতে চাই। আমিও বলার জন্য এসেছি, নিজেকে কিছুটা হালকা করতেও হইতো। এই প্রথম যেন ছেলেটাকে গম্ভীর অবয়বে দেখল ঝুমু। হাসলে যতটা উচ্ছল মনে হয়, গম্ভীর হলে পুরো ভারিক্কি গোছের মনে হয়। দুটোতেই ব্যক্তিত্বের প্রখরতার প্রকাশ পায় প্রবলভাবে। তুমি রূপকথার রাখাল বালকের গল্প পড়েছিলে ঝুমু? ওই যে সুন্দরী রাজকন্যার প্রেমে পড়ে যায়। আমি নিজেকে সেই রাখাল বালক মনে করি। কোথাও যেন একটা বিষাদ জমে আছে গলায়। কিন্তু আমি তো রাজকন্যা নই। হয়তো হয়তো নও, তবে আমার হৃদয়ে তুমি রাজকন্যাই ছিলে। এই তো, তাই আসো। যেটা বলছিলাম সেটাই শেষ করি না হয়। মুহূর্তকালের জন্য থামলো মৃদুল। ঝুমু সম্মতি দিতেই শুরু করলো। তুমি তখন সবে কলেজে ভর্তি হয়েছ, প্রাণবন্ত টিনেজ মেয়ে। তোমাদের কলেজের একেবারে উল্টো দিকে যেই বাসাটা ছিল, ওই বাসার দোতলায় আমি পড়াতাম একটা বাচ্চাকে। একেবারে জানালার পাশেই টেবিলটা ছিল, সেখান থেকে বাইরে তাকালে সবকিছু স্পষ্ট দেখা যেত। তো এভাবে মেয়েদের দেখতেন, এটা বলতে লজ্জা করলো না? লজ্জা কেন করবে? সত্যি কথা বলছি। আর তুমি যেভাবে ভাবছো এটা তেমন নয়। আমি মেয়েদের দেখিনি তখন। একদিন সহসা একটা উচ্ছ্বসিত হাসি শুনে বাইরে তাকাই, আর তোমার হাসিতে আটকে যাই। শুনতে হয়তো ফিল্মে শোনাবে, বোকা বোকা শোনাবে, কিন্তু এটাই সত্যি, একেবারে নির্লজ্জ সত্য। সেই হাসি আমায় শেষ করে ফেলতো। তোমাতে যে ডুবে মরলাম আর উঠতেই পারলাম না। কি ছিল তোমার হাসিতে? ঝুমু কেবল সলজ্জ অবয়বে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকলো। মুখ হয়ে গেছে মনে হয়। এরপর তোমাকে দূর থেকে ফলো করতাম, প্রায় প্রতিদিনই। ওই বাসার জানালা থেকেও দেখতাম। এতে মনে হতো ওই হাসিটা আমাকে দেখতে হবে। তোমার হাসিটাই কি যে এক সম্মোহনী শক্তি ছিল জানি না। আমি কেবল মোহপিষ্ট হয়ে দেখতাম। সামনে আসেননি কেন কখনো? সাহস হয়নি, বললাম না। রাখাল বালক, এমন নিঃস্ব রিক্ত একজন ছেলে কি করে তোমাকে চাইবার মতো দুঃসাহস করতাম, তাই সামনে আসেনি কখনো। তাহলে এতদিন পরে কেন এলেন? সিম্প্যাথি দেখাতে? ওই সময় দেখলাম তুমি কেমন যেন বদলে যেতে লাগলে। আমার ভয় বাড়তে থাকলো, কিন্তু একটা সময় জানলাম তুমি কাউকে ভালোবাসো। সাথে আরো কিছু কথাও জানলাম। প্রথমে ভেবেছিলাম সব রিউমার, কিন্তু যেদিন একটা ছেলের হাত ধরে ওই ছেলের গাড়িতে গিয়ে বসতে দেখলাম, বিশ্বাস করবে কিনা জানি না, আমি ভিতরে ভিতরে ভেঙে চড়ে গিয়েছিলাম। কোনো পিছুটান যেহেতু ছিল না, তাই চলে গেলাম এখানকার সব ছেড়ে। শুধু সাথে নিয়ে গেলাম একটা স্নিগ্ধ হাসি মুখ। বাইরে ততক্ষণে গধূলির লালচে সূর্য ডুবি ডুবি করছে। বেলা শেষের ডাকে সূর্য মেঘের আড়ালে পাড়ি জমাবে খানিক পরেই। ঝুমুর মনটায় কেমন টনটনে একটা ব্যথা বাজতে লাগলো। কি ভীষণ সূক্ষ্ম অথচ প্রগাঢ় একটা ব্যথা। কেন একটু সাহস করে তখন সামনে আসেননি? তাহলে হয়তো সব এমন এলোমেলো হয়ে যেত না।
চলেই তো গিয়েছিলেন, এখন তবে কেন এলেন এতদিন পরে? আমি ভেবেছিলাম তুমি হয়তো এতদিনে বিয়ে করে সংসার করছো, তাই আর বিরক্ত করতে আসিনি। কিন্তু মেঘে মেঘে বেলা তো অনেক হলো। আল্লাহর রহমতে খুব ভালো বন্ধু পেয়েছিলাম কিছু, যারা সারাক্ষণ আমাকে আগলে রাখতো। ওরাই বারবার বলছিল আমার নাকি মুভ অন করা উচিত, ধরে বেঁধে নিয়ে কিছু মেয়েও দেখায়। কিন্তু কোথাও না কোথাও তোমার সেই হাসিটা বারবার মস্তিষ্কে খসতে লাগলো। এত দীর্ঘ সময়েও যা আমি এতটুকু ভুলতে পারিনি। ভাবলাম শেষের বারের মতো দূর থেকেই না হয় ওই হাসিটা দেখে আসবো। প্রথমে এখানে এসেছিলাম, ভেবেছিলাম তুমি কোথায় থাকো সেই খোঁজ নিব, কিন্তু কিন্তু যেই হাসি দেখতে এখানে এসেছি সেই হাসিটা আর হাসে না ওই মুখটা। হাসিটা না দেখে আমি কি করে যাই বলো তো? তোমার জীবনের পরের ঘটনাটা আমি এবার এসেই জানতে পারলাম। নিখোঁজ হয়ে যাওয়ার হাসিটা আবার খুঁজে পেতে চাই। তোমার পাশে থেকে সেই হাসির উৎস হতে চাই। সুযোগটা পাবো তো? অদ্ভুত একটা কাতরতা ফুটে উঠল গলায়। যদি ভালোবাসতে চান তবে অবশ্যই পাবেন, কিন্তু যদি করুণায় ভালোবাসাটা ঢাকা পড়ে যায় তখন কোনো সুযোগ পাবেন না। এখনো ভাবুন, আমার আর কোনো শক্তি নেই আর একটা ধাক্কা সামলাবার। এবার কিছু হলে একেবারে গভীর খাদে পড়েই মরবো হয়তো। আমি শেষ নিঃশ্বাস ফেলার আগ মুহূর্তে তোমার মুখটা দেখে মরতে চাই ঝুমু। গলাটা কি অদ্ভুতভাবেই না কেঁপে উঠল মৃদুলের। যা, এমন সত্যি হয় নাকি? সিনেমার স্ক্রিনে কিংবা বইয়ের পাতায় হয়। আমরা না হয় নিজেরাই একটা গল্প হব, সত্যিকারের গল্প। ঝুমুর মুখে হাসি ফুটে উঠল, সেই হারিয়ে যাওয়া উদ্ভাসিত হাসি। চোখের পানিও সেই হাসিকে এক ফোঁটা ম্লান করতে পারল না। অদ্ভুত অশ্রুসিক্ত হাসি মুখের পানে মোহাবিষ্ট হয়ে তাকিয়ে রইল মৃদুল। কতদিন, কত মাস আর কত বছর পরে ওর অসুখের প্রতিষেধকের দেখা পেল। রায়ানের অপেক্ষায় বসে থাকতে থাকতে নাইভস আউট মুভিটা দেখতে শুরু করেছে নবনী। ড্যানিয়েল ক্রেইগ আর ক্রিস ইভান্স দুজনেই ওর পছন্দের অভিনেতা। মূলত এজন্যই দেখা শুরু করেছিল, কিন্তু এখন গল্পেই আটকে গেছে। রায়ান পৌঁছতে পৌঁছতে মাঝরাত পেরিয়ে যাবে, বাবাও অপেক্ষা করছিলেন। নবনী তাকে ঘুমাতে পাঠিয়েছে। চামেলি তো 11টার পরেই ঘুমিয়ে কাদা। ছবির সাসপেন্স যখন চরমে তখনই ওর ফোনটা বেজে উঠল। এত রাতে কে কল করবে ভেবে ফোনটা হাতে নিতেই যেন জমে গেল সহসা। রায়ান বাসায় এসে পৌঁছেছে হয়তো বা ভেবে ধরল ফোনটা। মেন গেটের চাবি তো রায়ানের কাছে একটা আছে, তবে 7-5 ভেবে কলটা ধরল। হ্যালো নবনী। রায়ান, কি হয়েছে? আপনার গলা এমন শোনা যাচ্ছে কেন? রায়ানের কাতর স্বর উদ্বেগ বাড়ালো নবনীর। আসলে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট। নবনীর ভেতরে হঠাৎ প্রবলভাবে ভাঙচুর হতে শুরু করলো। রায়ান, কি হয়েছে বলুন। আপনি এত টেনসড হবেন না প্লিজ। এত চিন্তা করার মতো কিছু হয়নি, এখন ঠিক আছি। ভেঙে ভেঙে বলল রায়ান। কথা বলতে খুব কষ্ট হচ্ছে ওর। আপনি তো ঠিক মতো কথাই বলতে পারছেন না। ঠিক কিভাবে আছেন, কোথায় আছেন সেটা তো বলুন। আমি তো রাঙামাটি থেকে ফিরছিলাম, প্রায় ঘন্টা তিনেক যাওয়ার পর বাস থেমে যায়। হঠাৎ একটা গন্ডগোল শুরু হয়, আমি মাঝামাঝি পড়ে যাই আর ছুরির আঁচড় লেগে যায়। এখন স্থানীয় একটা হসপিটালে আছি, সকাল সকাল ঠিকঠাক চলে আসবো। আঙ্কেল চিন্তা করবে বলেই আপনাকে বললাম। এতগুলো কথা একটানা বলে রীতিমতো হাঁপাচ্ছে ছেলেটা। আঘাত যে সামান্য নয় এটা এত দূরত্ব থেকেও ঠিকই বুঝতে পারলো নবনী। জায়গাটা কোথায় সেটা বলুন। ভোর হবার খুব বেশি দেরি নেই, আমরা আসছি, আপনি নিশ্চিন্তে থাকুন। আর একটা কাজ করুন, অ্যাড্রেসটা না হয় টেক্সট করে দিন। শুধু শুধু ঝামেলা করতে আসতে। একদম বেশি বোঝার চেষ্টা করবেন না। ফোন রেখে অ্যাড্রেসটা পাঠান, আমি কিছুক্ষণ পরেই আবার কল করব। চার্জ আছে ফোনে? হ্যাঁ তা আছে, আমি চলে আসতাম সকাল হলে। আপনি সহজ কথা বোঝেন না, সবসময় বেশি কেন বোঝেন? আপনার কি মনে হয় দুনিয়া সবাই আপনার জন্য ড্রাম ভর্তি সিম্প্যাথি নিয়ে বসে আছে, সময় মতো টুপ করে ঢেলে দেবে আপনার জন্য? বেশ রূঢ় গলায় বলল নবনী। ও তেজোদ্দীপ্ত কথা শুনে রায়ান আর কথা বাড়ানোর সাহস পেল না। এই মাথা খারাপ মেয়েটা কোনো কথার কোনো অর্থ দাঁড় করিয়ে ওকে অপ্রতিভ করে দেবে, সেটা আগে থেকে একেবারেই বোধগম্য হয় না ওর কাছে। তাছাড়া মেয়েটা যে ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েছে এটাও উপলব্ধি করলো রায়ান।
তাই চুপচাপ মেনে নেওয়ায় সমীচীন মনে করলো। খুব একটা শক্তিও পাচ্ছে না কথা বলার মতো। রায়ানের আঘাতটা তেমন গুরুতর না হলেও খুব একটা হালকাও নয়। এরকম মারামারি সামনাসামনি দেখে অভ্যস্ত নয় রায়ান। রাস্তায় স্থানীয় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছিল। ওদের বাসটা শুরুর দিকেই ছিল। কয়েকজন তাড়া খেয়ে হুট করে বাসে উঠে পড়ে আর ওদের ধাওয়া করে আরও কয়েকজন উঠে আসে। বাসের ভেতরে নিমেষেই একটা ছোটখাটো যুদ্ধক্ষেত্র পরিণত হয়।